নববধূ সাজে সদ্য বাসর ঘরের চৌকাঠে পা দিয়েছে স্পর্শী। চোখে রঙিন স্বপ্ন। হঠাৎ হ্যাচকা টানে সামনে ঘুরিয়ে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল রুদ্র রওশন। পুরুষালী শক্ত হাতে থাপ্পড়ে তাল সামলাতে না পেরে সে লুটিয়ে পড়ল মেঝেতে। আচমকা এমন কড়াই গালে হাত দিয়ে অবাক নেত্রে তাকিয়ে রইল ষোড়শী নববধূ। টলমল চোখে তাকিয়ে থাকতে দেখে রুদ্র এগিয়ে গেল এক দফা দিকে। ভয়ে কিঞ্চিত পিছিয়ে ঠোঁট উল্টে দুঃখে কেঁদে উঠল স্পর্শী। তার পুরো মুখে স্পষ্ট হলো ভয়ের আভাস। একটু পিছিয়ে নাসূচক মাথা নাড়ল বেশ কয়েকবার। রুদ্রের দৃষ্টি তার অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে। ভয়ে তার কাজল কালো নেত্রে ঝরছে বেপরোয়া নোনা জল। কান্নার ফলে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। বিয়ে করবে না বলাই কিছুক্ষণ আগেও খুব মেরেছে রুদ্র। 5 আঙ্গুলে দাগ বসিয়ে দিয়েছে ফর্সা আদুরে দুগালে। মার খেয়ে বিয়ে করেছে, তারপরেও মারছে। সামান্য ভুলই তো করেছে, আর কতবার মাপ চাইবে? তাকে কাঁদতে দেখে তখন রুদ্র দাঁতের দাঁত চেপে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো এমন শট দিব এখানেই পটল তুলবি। কি কথা কানে যাচ্ছে না? আরেকটা দিব? দাদি যান। স্পর্শীকে তোতলাতে দেখে রুদ্র আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজল, কিন্তু হাতের কাছে চিরুনি ছাড়া কিছুই পেল না। সে চিরুনি দিয়ে স্পর্শীর মাথায় জোরে আরেকটা বাড়ি দিল। এবার ব্যথায় হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ শুনে দরজায় নক পড়ল। বাসার অন্য সদস্যরা ছুটে এসছে তাকে উদ্ধার করতে। সবাই রুদ্রের নাম ধরে ডাকছে, দরজা খুলতে বলছে। রুদ্রের বাবাও রুদ্রকে বের হতে বলছে। শুধু শুধু অকারণে মারবে কেন মেয়েটাকে? জানতে চান তিনি। যা হওয়ার হয়ে গেছে, এখন মারলে লাভের লাভ কিছু হবে? হবে না, বরং মেয়েটা আরও ভয় পাবে। এর চেয়ে মেয়েটাকে বোঝাতে হবে যাতে এমন ভুল আর না করে। এছাড়া কিছুক্ষণ আগে তাদের সম্পর্কের বদল ঘটেছে। পূর্বে স্পর্শী ছিল তার চাচাতো বোন, আর এখন বউ। বৈধ সম্পর্কে আবদ্ধ তারা। এ কথা স্মরণ রাখতে হবে দুজনকেই। আর এ বাসার পুরুষরা বউদের গায়ে হাত তুলে না। এমন হীন মানসিকতার মানুষ ওনারা কেউ নন। বাবার মুখে এত কথা শুনেও রুদ্র দরজা তো খুললই না, বরং রাগে গজগজ করতে করতে স্পর্শীর গাল চেপে ধরল। সঙ্গে ইশারায় বোঝালো আর একটা টু শব্দ করলে এক্ষুনি মেরে ফেলব। তারপর কেটে টুকরো করে মাগুর মাছের পুকুরে ফেলে আসবে। রুদ্র বা স্পর্শীর আর কোনো শব্দ না পেয়ে দাদিমা সবাইকে যেতে বললেন। আদেশ পেয়ে সবাই চলে গেলে দাদিমা খিলখি দিয়ে হেসে বললেন, স্বামী, আমার নাতনিটা এখনো মেলা শুধু বাসার রাইতে কিচ্ছু বুঝে না। তুমি একটু সামলাইয়া লইও। আজকাল রাইতে হের উপরে গোসা করবে না। প্রথম রাইতে গোসা করতে নাই দাদু ভাই, তাহলে আল্লাহ পাক অসন্তোষ হয়। দিন যাক দেখবা, হেঁটিও আস্তে ধীরে সব শিক্ষা যাইব। ততদিন একটু সফর করো দাদু ভাই। দাদিমা, রুমে যাও। ভুলেও যদি দরজায় আর একটা টোকা দাও, তোমার নাতনির এমন অবস্থা করব তুমি তা কল্পনাও করতে পারবে না। দাদু ভাই, আমার কথাটা শোনো। যেতে বলেছি আমি। এ কথা শুনে দরজার ওপাশ থেকে আর কোনো শব্দ পাওয়া গেল না। তখন স্পর্শী নাক টেনে ভয়ে দাদিমা দাদিমা বলে চেঁচিয়ে উঠতেই তার হাতে আরেকটা বাড়ি পড়ল। মার খেয়ে কান্না আটকানোর চেষ্টা করলেও অঝরে অশ্রু ঝরে যাচ্ছে। চোখের পানির সঙ্গে নাকের সর্দি মিলেমিশে একাকার। যখন সর্দি মিশ্রিত চোখের পানি ঠোঁট ছুঁয়ে যাচ্ছে, তখন সে সরাত করে সেটা টেনে নিচ্ছে। স্পর্শীর এহেন কাজে রুদ্র নাক মুখ কুঁচকে হাতের ইশারায় উঠে দাঁড়াতে বলল। ইশারা বুঝে সে উঠতে গেলে পায়ে বেনারসি পেঁচিয়ে পড়ল ধপাস করে। শক্ত মেঝেতে ব্যথাও পেয়েছে। ব্যথাতুর শব্দ করে নিতম্বের দিকে হাত বাড়িয়েও হাত গুটিয়ে নিল। আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রুদ্র কিছু বুঝেছে নাকি। কিন্তু কে বুঝলো কে জানে। পুনরায় সরাত করে সর্দি টেনে পা থেকে শাড়ি ছুটিয়ে উঠে দাঁড়ালো। তারপর আর কিছু বলতে হলো না রুদ্রকে, বরং নিজে নিজেই কান ধরে উঠবস করতে লাগলো আপন মনে। তাকে উঠবস করতে দেখে রুদ্র বিছানায় গিয়ে আটশোয়া হয়ে বই নিয়ে বসলো। বিড়বিড় করে পড়ছে বইতে দৃষ্টি রেখে। আর তার দিকে দৃষ্টি রেখে স্পর্শী মনে মনে তাকে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। এমন গালি যা রুদ্র কখনো শুনেনি। শুনবে বা কী করে? এগুলো তো ইনটেক করা গালি, বাজারে নতুন এসছে। এসব ভাবতে ভাবতে তার কান থেকে হাতটা ছুটে গেল। রুদ্রকে তাকাতে দেখে জোরপূর্বক হেসে নিজের কাজে মন দিল। ধুর বাবা, ভাল লাগে না।
বাসর ঘরে বউয়ের সঙ্গে কেউ এমন করে? এই রুমে আসার পূর্বে বুড়ি কত কিছুই না শিখিয়ে দিল। রুদ্রকে ভাই না ডাকতে, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে সালাম করতে, মিষ্টি খাইয়ে দুধের গ্লাসটা এগিয়ে দিতে, রুদ্র যা যা বলবে তাতে সম্মতি দিতে। কিন্তু এসব করা তো দূর, এই রুমে পা দিতে না দিতেই এমন থাপ্পড় জুটল যে থাপ্পড়ের প্রভাবে সব গুলিয়ে ফেলল। কোথায় সালাম আর কোথায় দুধের গ্লাস চোখে তো পড়লই না, বরং থাপ্পড়ের চোটে দু চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। ইস, গালটা এখনও লাল হয়ে ব্যথায় টনটন করছে। ভাগ্যিস কানে মারেনি, নয়তো বয়রা হয়ে যেত। ওই কাশেম বয়রার মতো। লোকটার নাম কাশেম আলী, অথচ কানে কম শুনে, এজন্য সবাই তাকে কাশেম বয়রা বলেই ডাকে। অচেনা কেউ যদি এসে জিজ্ঞেস করে কাশেম আলীর বাসা কোন দিকে, পাড়া কেউ চিনতে পারে না, বরং জিজ্ঞেস করে এ পাড়াতে কাশেম আলী বলে কেউ নেই, তবে কাশেম বয়রা আছে। আর কাশেম বয়রার কথা কি বলবো, সে পানকে শুনে কান আর কানকে শুনে যান, পরে ভুলভাল শুনে নিজেই চেঁচিয়ে লোক জড়ো করে। সবাই যখন বুঝিয়ে বলে দোষটা তার, তখন সে কাজের বাহানায় কেটে পড়ে। এই তো গত পরশু দিনের কথা, স্কুল থেকে ফেরার পথে তার জুতো ছিঁড়ে গিয়েছিল। ঘুরিয়ে হেঁটে আসার সময় কাশেমের সঙ্গে তার দেখা। কাশেম তাকে দেখলে মুখ ভর্তি হেসে আগে জিজ্ঞেস করে, আম্মা, আপনি কিরাম আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? জবাবে সে যদি বলে জি ভালো আছি, তখন কাশেম মুখটা এতিমের মতো করে উত্তর দিবে, কালা আছেন? কালা আবার কেমনে থাকে আম্মা? আপনি বহুত ফর্সা, তয় কালা থাকবেন কিল্লাই? এ কথা শুনে তাকে কিছু না বলতে দেখে কাশেম বলল, আম্মা, আপনি খুঁড়াই হাঁটতেছেন কেন? পাও ব্যথা করতেছে? আর বলবেন না, জুতোটা মরার আর জায়গাই পেল না। কুত্তা মরছে? কোন কুত্তাটা? আয় হায়, আপনি কি 000 কল করেছেন আম্মা? কি আশ্চর্য, কুত্তা মরলে 000-তে কল করতে যাব কেন? যাতে কুরিয়ার সার্ভিসের লোক আইসা কুত্তাটা লইয়া যায়। বলেন কি, মরা কুত্তা নিয়ে কুরিয়ারের লোকেরা কি করবে? থুকু, ওইটা কুরিয়ার সার্ভিসের লোক না, কথাটা বলে কুকুর কোম্পানির লোক। হ্যাঁ, কুত্তার আবার কোম্পানি কোথায় পেলেন আপনি? আমরা বলি আন্ত গাছে নাই আম্মা, তয় পানি আইনা দিমু। তারপর সে আর কোনো জবাবই দেয় না, কারণ কথায় কথা বাড়ে। শুধু বোকার মতো হেসে স্থান ত্যাগ করেছে। সেদিনের কথাগুলো মনে হতেই সে মিটিমিটি হাসতে লাগলো। তারপর কি মনে করে রুদ্রের দিকে তাকিয়ে দেখে রুদ্র ঘুমিয়ে গেছে। এটাই মোক্ষম সুযোগ ভেবে সে পা টিপে হেঁটে দরজা খুলে ভোর দৌড়। সেকেন্ডের মধ্যে আবার ফিরে সে দরজা বন্ধ, পুনরায় দৌড়। স্পর্শী যাওয়ার পর রুদ্র উঠে বইটা রেখে ভালোভাবে শুয়ে পড়ল। রাত অনেক হয়েছে, আগামীকাল খুব ভোরে উঠতে হবে। ওইদিকে স্পর্শী নিজের রুমে গিয়ে শাড়ি একটানে খুলে বিছানায় ছুঁড়ে মারল। তারপর বিরক্ত মুখে তাকিয়ে রইল পেটিকোটের নাড়ের দিকে। নাড়ে গিট্টু বেঁধে বসে আছে। ইস, জরুরি প্রয়োজনে ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। এখন কি হবে? এই জন্যই বুঝি বলে, বিপদের উপরে বিপদ না এলে বিপদ মানায় না। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে জ্যামিতি বক্স খুলতে লাগলো, কিন্তু এখানে ওখানে খুঁজেও জ্যামিতি বক্সের সন্ধান পেল না। তাই হতাশ হয়ে হাল ছেড়ে পেছনে ঘুরতেই নজর গেল ড্রেসিং টেবিলের চিপায়। দ্রুত উবু হয়ে জ্যামিতি বক্স খুলে দেখে কাঁটা কম্পাস নেই। পরিশেষে রাগে দুঃখে কাঁচি দিয়ে পেটিকোটের নাড় কেটে উদ্ধার হলো। তারপর ফ্রেশ হয়ে এসে 4 পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল আপন শয্যায়। পরের দিন সকালে মায়ের ঝাঁকুনিতে স্পর্শীর ঘুম ভাঙল। তাকে এই রুমে দেখে মায়ের প্রশ্নের শেষ নেই। এত প্রশ্নের ভিড়ে খুব বিরক্ত হয়ে উঠে বসল সে। তখন তার মা পুনরায় জানতে চাইলেন, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এই রুমে কেন তুই? রুদ্র ভাই বাড়াবাড়ি করছে, তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। রুদ্র এখন তোর স্বামী, বাবা মায়ের পরে স্বামী হচ্ছে একটা মেয়ের সবচেয়ে আপনজন। আর বাড়াবাড়ি করেছে মানে কি? সে যদি তুই তার বউ, তার অধিকার আছে তোর সাথে যাওয়ার। কি আশ্চর্য, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি আম্মু? স্বামী, বাড়াবাড়ি, কাছাকাছি এসব কোথা থেকে এলো? কি বলছে এসব? মেয়ের কথা শুনে এবার স্পর্শীর আম্মু নিজের ভুল বুঝতে পারলেন। উনি অন্যভাবে কথাটা ধরেছেন। তারপর কথা কাটাতে দ্রুত ফ্রেশ হতে বলে উনি প্রস্থান করলেন। স্পর্শে আরেকটু শুয়ে এপাশ ওপাশ করে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে সবাই খেতে বসেছে। সেও তার চেয়ার টেনে খেতে বসলো। একটু পরে রুদ্র এসে বসলো তার সামনের চেয়ারে।
সেই জমিদার আবার সকালে বেশি কিছু খায় না, তাই তাকে শোনানোর জন্য সে বড়মাকে বলল, বড় মা, আমাকে আরো 2টো সিদ্ধ ডিম দাও। গত রাতে খুব ধকল গেছে আমার, অনেক ক্যালোরিও লস হয়েছে। তোমার ছেলে স্বামী হিসেবে খুব খারাপ, খারাপেরও খারাপ, বড্ড বেশি বাড়াবাড়ি করেছে গত রাতে। এ কথা বলতে দেরি, কিন্তু ওর পিঠে কিল করতে দেরি হয়নি। এক কিল খেয়ে মেরুদণ্ড সোজা করে আম্মুর দিকে তাকিয়ে আছে স্পর্শী, কারণ মেরেছে তার আম্মুই। কিল মেরে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মরিয়ম বেগম, যেন তৈরি হয়ে আছে আরেকটা কিল বসানোর। কিল খেয়ে স্পর্শী কাঁদতে লাগলো। আজকাল দুঃখের কথা বললেও মার খেতে হয়। গত রাতে রুদ্র যা করেছে তাই তো বলল, দোষের কিছু তো বলেনি। কাঁদতে কাঁদতে সে রুদ্রের দিকে তাকিয়ে খেয়াল করলো রুদ্র হাসছে, তার ঠোঁটের কোণে হাসির রেখা লুকোচুরি করছে। সেই সঙ্গে তাকে তাচ্ছিল্য করে বলছে, বেশ হয়েছে। তার হাসি দেখে স্পর্শী চোখ মুছে রুমের দিকে পা বাড়ালো আর মনে মনে বলল, মার খেতে দেখে হাসলে তো, ওকে, এবার তুমিও তোমার পছন্দের শার্টগুলো আমার হাত থেকে বাঁচাতে পারবে না। স্পর্শী কাঁদতে কাঁদতে তার রুমের দিকে গেলেও রুমে প্রবেশ করলো না। আশেপাশে উঁকি মেরে রুদ্রের রুমে প্রবেশ করলো। বরাবরের মতোই পরিপাটি করে সাজানো রুমটা। মহারাজ বোধ হয় গোসল সেরে একেবারে রেডি হয়েই বের হয়েছেন। আজ থাকবে নাকি চলে যাবে কে জানে, জিজ্ঞাসা করলেও তো বলবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনটা খারাপ হয়ে গেল। একখণ্ড অভিমানী মেঘ এসে বসলো মনের উঠান জুড়ে। মিষ্টি হাসি মলিন রূপে ধরা দিল, চোখ দুটো কেন জানি ছলছল করে উঠল। সেই সঙ্গে সমস্ত মন খারাপের সে ভর করল স্নিগ্ধ সরল বদনখানায়। গতকাল রাতে রুমে এসে দাঁড়াতে না দাঁড়াতেই তাকে সজোরে থাপ্পড় মেরেছিল রুদ্র। সেই মুহূর্তে অবাক হলেও পরবর্তীতে কারণ বুঝে চুপ হয়ে গিয়েছিল। তাছাড়া থাপ্পড়টা সে অকারণেই খায়নি, বরং বিশেষ কিছু কারণ জড়িত ছিল। মোদ্দা কথা, সেই মুহূর্তেই তার মাথা কাজ করছিল না, ভীষণভাবে দিশেহারা লাগছিল। তার আগের বসে রুদ্রকে কি বলেছে না বলেছে খেয়াল নেই, তবে রুদ্র হুটহাট রেগে যাওয়ার ছেলে নয়। যখন সে রাগকে কন্ট্রোলে আনতেই পারে না, ঠিক তখনই কিছু একটা করে। যেমন গত রাতে এক থাপ্পড়ে তার মুখে বুলি লাগাম এনে দিয়েছে। মুখ্য কথা, সকলের উচিত কাউকে কিছু বলতে খুব ভেবে চিনতে বলা, যাতে বিপরীত ব্যক্তির ওপর এর প্রভাব না পড়ে। কিন্তু অতিরিক্ত রাগের বশে আমরা এটাই ভুলে যাই। তাছাড়া পরিস্থিতিও তার অনুকূলে ছিল না, তাই না চাইতেও ভুলটা করে ফেলেছে। এসব ভাবতে ভাবতে সে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে যেতেই সেন্টার টেবিলের সঙ্গে ধাক্কা লেগে তার ওপরে রাখা পিং পিং বল গড়িয়ে খাটের নিচে চলে গেল। এই যা, এবার কি হবে? এই রুমের একটা জিনিসও এদিক ওদিক হলে রুদ্র তাকে আস্ত রাখবে না। এ কথা ভেবে দৌড়ে গিয়ে বলটা ধরার আগেই বলটা খাটের নিচে ঢুকে গেল। সে হুমড়ি খেয়ে পড়েও কাজ হলো না, কিন্তু বলটা বের করতেই হবে আর সঠিক স্থানে রাখতেই হবে। এমনিতেই তার ওপরে ভীষণ রেগে আছে খ্যাপা মহারাজ। গতকাল থেকে রাগের চোটে খুব একটা কথাও বলেনি। এখন যদি রুমে এসে তার জিনিস এলোমেলো দেখে, তাহলেই শুরু করে দিবে। এর চেয়ে বলটা ঠিকঠাক জায়গায় রেখে কেটে পড়াই উত্তম। মনে মনে এ কথা ভেবে খাটের নিচে ঢুকতে চেষ্টা করলো। দেহের জোর খাটিয়ে সামান্য একটু ঢুকে আর নড়তে পারল না। নড়তে না পেরে বের হওয়ার চেষ্টা করলেও আটকে গেল। ডানে বামে এদিক ওদিক করেও কাজের কাজ কিছুই হলো না। তখন হিমুর কণ্ঠ শোনা গেল। ইংলিশ গান গাইতে গাইতে এদিক দিয়েই যাচ্ছে। হিমু তার ছোট ফুপুর ছেলে, ইংলিশ মিডিয়ামের ছাত্র। তার কাজ বই নিয়ে বসে থাকা, পড়াশোনার চাপ কম, তাই বেড়াতে এসছে কিছুদিন হলো। তার সঙ্গে খুব একটা কথা বলে না সে, কারণ হিমু বাংলার চেয়ে ইংলিশে কথা বলে বেশি। এত দ্রুত ইংলিশে কথা বলে কিছুই বোঝে না, শুধু বোকার মতো তাকিয়ে থাকে। তবে এটা বুঝতে দেয় না কিছু বোঝেনি সে, বরং এমন ভাব করে যেন সব জানে বুঝে। তাছাড়া গণিতে পাকা হলেও ইংলিশে বড্ড কাঁচা সে। ইংলিশ জিনিস মাথায় ঢুকতেই চায় না, অথচ মানুষ ইংলিশ টুকটাক বুঝলেও ভয় করে গণিতকে। কিন্তু তার বেলায় উল্টো কাহিনী। লজ্জার কথা, ইংলিশে মাত্র 33 মার্ক তুলতেই তার কাল ঘাম ছুটে যায়। কিছু আগে অর্ধবার্ষিকী পরীক্ষা হয়েছে, সে জানে সে ফেল করবে। এটা ঠিক ভবিষ্যৎবাণী না, তবে যা হালচাল তাতেই স্পষ্ট। এছাড়া ফেল করব এ কথা গর্ব করে বলাটাও একটা আর্ট, যা ফেলটু স্টুডেন্টদের পরিষ্কার মনের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। এসব ভাবনা সাইডে রেখে স্পর্শী হিমুকে গলা উঁচিয়ে ডাকল। হিমু আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে
পা বাড়াতেই পুনরায় তার নাম শুনতে পেল। দুপা এগিয়ে গিয়ে কৌতূহলবশত রুদ্রের রুমের দিকে উঁকি মেরে দেখে স্পর্শী উবু হয়ে মেঝেতে শুয়ে আছে। তার মাথা খাটের নিচে আটকে গেছে। তা দেখে এসে দৌড়ে গিয়ে বলল, আরে রে, তুই আটকালি কিভাবে? আগে আমাকে টেনে বের কর, তারপর নতুনভাবে আটকা পড়ে তোমাকে প্রথম থেকে দেখাচ্ছি। আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনিই জানতে চাইলাম। ভাইয়া কিছু একটা করো প্লিজ, দম বন্ধ লাগছে, তাড়াতাড়ি করো। এভাবে 2 মিনিট থাকলে আমি চাপা হয়ে যাব। চেপা না, সঠিক শব্দটা হবে চ্যাপটা। আমি খাটের নিচে আটকা পড়ে মারা যাচ্ছি, আর তুমি কিনা আমার কথায় ভুল ধরছো। হে সুন্দর পৃথিবী, বিদায় বিদায়। এ কথা শুনেই হিমু দ্রুত পেছনে গিয়ে স্পর্শীর পা ধরে টানতে লাগলো। তবুও কিছুতেই কিছু হলো না। এত নিচু খাট এখন কিভাবে বের হবে? হিমু পা ধরে টানাটানি করেও কাজ হলো না দেখে সে চেঁচিয়ে বাসার সবাইকে ডাকলো। তার ডাক শুনে স্পর্শীর বাবা আর বড় আব্বু ছুটে এলেন। ওনাদের পেছনে দৌড়ে এলেন বাকি মহিলা সদস্যরা। রুদ্র বাসায় নেই, খেয়ে তখনই বেরিয়ে গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। স্পর্শীর বাবা খুব চেষ্টা করেও মেয়েকে বের করতে পারলেন না। পরে 2 ভাই খাট তুলে ধরে স্পর্শীকে উদ্ধার করলেন। উদ্ধার হয়ে স্পর্শী হাঁটা ধরল নিজের রুমের দিকে, নতুবা প্রতিটা সদস্যই এক এক করে ভাষণ দিতে শুরু করবে, যেটা হজম করাও কষ্ট। মেয়েকে যেতে দেখে স্পর্শীর বাবা মা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বড় মাও আর কথা বাড়ালেন না, নীরবে স্থান ত্যাগ করলেন। বাসের সিটে চোখ বন্ধ করে বসে আছে রুদ্র, মেজাজ তুঙ্গে। গত রাতে একটু ঘুম হয়নি বিধায় প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে, বাস ছাড়েনি। হয়তোবা লেট হবে। কেন জানি প্রচুর ঘামছে সে, ঘামে টি শার্টটা ভিজে শরীরের সঙ্গে লেপটে আছে। একটু পরে বাস ছাড়ল। জানালা দিয়ে বাতাস এসে শরীর জড়িয়ে ঘাম শুকিয়ে দিল, কিন্তু মন জোড়াতে ব্যর্থ হলো। অশান্ত মন হয়তো শান্ত হবে না কিছুতেই। কিছুদিন বড্ড জ্বালাবে তাকে। চোখ বন্ধ করে থাকতে থাকতে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল কারো মায়াবী বদনখানা, অথচ এমন হওয়ার কথা নয়। সে নিজেই বিরক্ত হলো তার অযথা ভাবনার প্রতি। দিনকে দিন শান্তি নামক জিনিস তার জীবন থেকে উঠে যাচ্ছে। শূন্য জায়গাটা দখল করেছে অশান্তিরা। এই তো গত রাতে তোড়জোড় করে বিয়ে করার কারণই ছিল না, কিন্তু করতে হলো। বাবা চাচার কথা ফেলতে পারল না। তাছাড়া গাধীটা প্রেম করতে শিখেছে। মাত্র 7 দিনের পরিচয়ে বখাটের সঙ্গে পালিয়েও যাচ্ছিল। বখাটে বেকার, তবে তার রসে টইটুম্বুর মার্কা প্রেমবাক্যে স্পর্শী বলে একেবারে গদগদ। সে ভাবে সেই বখাটে তাকে খুব ভালোবাসে। ভালোবাসার প্রেম তরঙ্গ শুধু বখাটের নিকটে, আর সেই বখাটে ওর ব্রেন ওয়াশ করে এটা বুঝিয়েছে ভালোবাসা থাকলে গাছতলায় গিয়েও থাকা যায়। ব্যাস, তারপর দুজনে গাছতলায় থাকতেই রাজি। অথচ স্পর্শী সেই বখাটের বাবার নাম তো দূর, তার বাসার ঠিকানা অবধি জানে না। এমনকি কোন জেলার ছেলে তাও জানে না, শুধু জানে তাকে ভালোবাসে। সুন্দরী মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে, এটা তার জলজ্যান্ত প্রমাণ। তারপর তারই এক ফ্রেন্ডের ছোট ভাই স্পর্শীকে স্কুলের উল্টো পথে যেতে দেখে সন্দেহ করে। আর সন্দেহের কারণ পাশে থাকা ছেলেটা, যে স্পর্শীর শরীর বারবার ছুঁয়ে দিচ্ছিল। আর স্পর্শী ঠোঁটে ছিল বিরক্তি মাখা হাসি। ছেলেটা বুদ্ধি করে রুদ্রকে কল করে, ভিডিও করে দেখায়। পরশুদিন বাসায় এসেছে বিধায় ছোট বাজারের কাছেই ছিল সে। পুরো ঘটনাটা দেখে যায় ছেলেটার বলা স্থানে, আর উপস্থিত হয়ে রেগে দুজনকে দেখে 2 থাপ্পড় লাগিয়ে দেয় ছেলেটার 2 গালে। নাক বরাবর একটা ঘুষি দিতেও ভুলে না। এক পর্যায়ে রুদ্রের সঙ্গে ছেলেটার হাতাহাতি শুরু হয়ে যায়। তখন সেখানে রুদ্রের বন্ধুরা উপস্থিত হয় আর উত্তম মাধ্যম দেয় ছেলেটাকে। রুদ্র তখনও স্পর্শীকে কিছুই বলেনি, বরং কল করে ব্যাপারটা স্পর্শীর বাবাকে জানায়। এ কথা শুনে অফিস থেকে ওনারা চলে আসে এখানে। আর ছেলেটা মার খেয়ে জানায় নেশার টাকা জোগাড় করতে না পারায় স্পর্শীকে আটকে রেখে টাকা হাতানোর জন্য নিয়ে যাচ্ছিল। এতদিন স্পর্শী তাকে হাত খরচ দিত, সেই টাকা দিয়ে সে নেশা করত। এ কথা শুনেই স্পর্শী কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে ভালোবাসো না মাসুম? তোমাকে ভালোবেসে বিশ্বাস করে গাছতলায় থাকতেও চলে এসেছি। আমাদের প্রেমের পূর্ণতা পাবে না স্পর্শী। আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। আর শেষ বিদায় দিতে হাসি মুখে আজকে হাত খরচটা দিয়ে দাও জান। আমার নেশা উঠেছে, দেখো হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখ ঝাপসা দেখছি।
উত্তাবাসা গাঁজাখোর, আমার টাকায় নেশা করবি? তারা তোর নেশা করার ছোটাচ্ছি। এ কথা বলে স্পর্শী মাসুমের উপর হামলে পড়ল। মাসুমের চুল টেনে খামচি কিল ঘুষি দিতে থাকলো একের পর এক, আর মাসুম বলতে থাকলো, আমাকে শুধু গাঁজাখোর বললে ভুল করবে প্রিয়সী। আমি 2 টাকার গাঁজাখোর নই। নিজের স্বপ্ন পূরণ করতে দু একবার হিরোইনের টানে নিজেকে বিলিয়ে দিয়েছি। তুমি আমাকে ভুল বুঝো না জান। নেশাখোররাও মানুষ, তাদের জানে মনেও প্রেম আছে। আর এই নেশাযুক্ত মন নিয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি। মাসুমের কথা শুনে রুদ্র ভ্রুকুচকে স্পর্শীর দিকে তাকিয়ে আছে তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টি, যার অর্থ পৃথিবীতে ছেলে পেলি না, শেষে কিনা এই নেশাখোর। ঠিক তখন মাসুম 2 হাতে তালি বাজিয়ে পেট ধরে হাসতে হাসতে রুদ্রকে বলল, এসব বললে খুশি হতেন নিশ্চয়ই। এই স্পর্শী, তোমার এই চাচাতো ভাই বহুত চালাক। জানো, গতরাতে আমাকে হুমকি দিয়েছে, আমার মেসে গিয়েছিল, উপরোক্ত কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছে, সঙ্গে তোমার সাথে ব্রেকআপ করার জন্য টাকার অফারও করছে। অথচ এখন দেখো হিরো সেজে দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু জানে না। এ কথা বলতে দেরি, কিন্তু রুদ্র তাকে লাথি মারতে দেরি করেনি। স্পর্শীর বাবা চাচাটাও রেগে গেছে। ওনারা কিছু বলার আগে মাসুম বলল, আঙ্কেল, আমি স্পর্শীকে বিয়ে করতে চাই, তবে বর্তমানে আমার কিছু না থাকলেও ভবিষ্যতে হতে পারে। আপনারা চাইলে আমি ঘর জামাই থাকতেও রাজি। এতে আপনার মেয়ে আপনাদের কাছেই রইল। শ্বশুর বাড়ি কেমনে থাকবে না থাকবে ভাবার অবকাশ রইলই না। এ কথার উত্তরে স্পর্শীর বাবা বললেন, আমি কপাল বড় নই বলেই খারাপ কিছু ঘটার আগেই ব্যাপারটা জানতে পেরেছি। আর ঠিক বলেছ তুমি, সত্যি সত্যি আমার মেয়েটাকে ছাড়া থাকতে খুবই কষ্টকর হবে আমার। যদিও এর সলিউশন পাকাপোক্ত করা রেখেছি। তুমি জানো না, এই জন্যই বলছি। রুদ্র হচ্ছে স্পর্শীর উডবি হাজব্যান্ড। স্পর্শীর 18 বছর হলেই বিয়ে সম্পূর্ণ করা হবে। এই কথা শুনে স্পর্শী দুঃখে কাঁদতে লাগলো। সে কিছুতেই এ বিয়ে করবে না, কোনোভাবে পছন্দ না রুদ্রকে। বেপরোয়া একটা ছেলেকে স্বামী হিসেবে কল্পনাও করেনি। রুদ্রের সঙ্গে কিছুতেই মানাতে পারবে না নিজেকে। কিন্তু স্পর্শীর কথাতে স্পর্শীর বাবা গুরুত্ব দিল না, বরং মাসুমকে হুমকি দিয়ে মেয়েকে টানতে টানতে বাসায় নিয়ে এলেন। ঝোঁকের বর্ষে বলা কথাটা অনেক ভেবে চিনতে বড় ভাইকে সরাসরি প্রস্তাব দিলেন। বাড়ির প্রতিটা সদস্য একমত হলেন, তবে রুদ্র কিছু বলল না, শুধু তাকিয়ে রইল স্পর্শীর কান্নারত মুখের দিকে। যাতে স্পর্শী এমন ভুল আর না করে, এজন্য কাজীকে ডেকে আনলেন। আজ কালেমা পড়ে বিয়ে সম্পূর্ণ হোক। স্পর্শীর 18 বছর পূর্ণ হলে রেজিস্ট্রি সমেত অনুষ্ঠান করা হবে। কাজী ততক্ষণে লেখালেখির কাজ শুরু করেও দিয়েছে। তখন স্পর্শী চেঁচিয়ে বলল, আমি রুদ্রকে বিয়ে করবই না। সে তো আমার বড় বাবার ছেলে নয়, তাকে দত্তক নেওয়া হয়েছে। বাবা মা নেই এমন কাউকে বিয়ে করব না আমি, এতিম একটা। স্পর্শীর এমন কথা শুনে সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তবে রুদ্রের মধ্যে কোনো প্রকারের প্রতিক্রিয়া দেখা গেল না। সুন্দর করে উঠে স্পর্শীর হাত ধরে পাশের একটা রুমে নিয়ে গেল। দরজা আস্তে করে আটকে শার্টের হাতা গুটিয়ে তারপর 2টো থাপ্পড় মেরে বলে, বিয়ে যদি করতে হয় আমাকেই করবি তুই। সাহস থাকলে বিয়ে আটকে দেখা। আর কি বললি তুই? আমি এতিম? ওকে, বললাম এতিম। মেনে নিলাম আমি এই বাসার দত্তক নেওয়া সন্তান। তো তো কি হয়েছে সেটা বল। কোন অধিকারে আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, সেটা বলো। অধিকার? হ্যাঁ, অধিকার। আর তুমি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বিয়ে করব না, করব না, করব না। ছাড় পাবি না, করতেই হবে। তবে আমি নই, বিয়েতে বাধ্য করবে তোর বাবা মা। এ কথা বলে ড্রয়িং রুমে গিয়ে বাবা মায়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে কবুল বলে সে। তারপর রাতে যখন তাকে রুদ্রের রুমে যেতে বলা হয়, সে যায় না, বরং বিশ্রী গালি দিয়ে মনে যা আসে চেঁচিয়ে বলতে থাকে। রুদ্র রুমে বসেই শুনতে পায় তার বলা কটু বাক্যগুলো। রাগে তার শরীর কাঁপতে থাকে। তারপর স্পর্শী যখন রুমে আসে, রাগ সামলাতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দেয় স্পর্শীর গালে। শোনো না নীল নয়না, ছড়ালে এই জোছনা, তোমাতে বিভোর থাকি, তুমি তা কেন বোঝো না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চুলে বেনুনি করছে স্পর্শী। তার মনটা বেশ ফুরফুরে, যদিও এর বিশেষ কোনো হেতু নেই।
তবে হঠাৎ খুব খুশি খুশি লাগছে। এজন্য ওষ্ঠ জুড়ে লেপ্টে আছে মিষ্টি হাসি, চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট কালো টিপ, পরনে লাল কালো মিশেলের থ্রিপিস। ষোড়শীর ফর্সা দেহে লাল রঙা থ্রিপিসে বেশ মানিয়েছে। তারপর সে চুলে বিনুনি গেঁথে একটা রাবার আটকে পেছনে ঘুরতেই দেখে দাদিমা বসে আছে। দাদিমার উপস্থিতি টের পায়নি সে। দাদিমাও এসে কিছুই বলেনি, চুপ করে দাঁড়িয়ে তাকে দেখছে। দাদিমাকে দেখে একগাল হেসে কিছু বলার আগেই দাদিমা বলল, আমার দাদু ভাই চইলা গেছে, এইটা তুই জানোস? তুই এত সাচ্ছস কার লাইকা? কারে তোর রূপ দেখানোর লাইকা মনে রং লাগাইতেছস? তোর স্বামী নাই, মনে চোট পাইয়া চইলা গেছে, তাও তোর মুখের হাসি কেন? সস আমার চক্ষুর সামনে তেইকা, তরে আমার সহ্য হইতাছে না। ওই বুড়ি, তয় আইসো কেন? হ্যাঁ, আমার দ্বারে তোমার নাতির কোলে উইঠা বৈশা থাহো, যাও যাও যাও। আমার এত ঠেহা পড়ে নাই তার বিরোহিণী সাজার। সে গেছে কেন? হ্যাঁ, আমি যাইতে কইছি তারে? পৃথিবীর কোন ভদ্র পুরুষটা বিয়ার পরের দিনই বউকে না বইলা চইলা গেছে? দেখাও আমারে। এ কথা আগে শুনছো কোনো দিন? কিন্তু তোমার নাতি গেছে কেন? গেছে কারণ সবাই যাতে আমারে ভুল বুঝে, বকে মারধর করে। তোর দিলে কি মায়া মহব্বত নাই? আমার দাদু ভাই কাছে আর 4 দিন হইয়া গেছে, তুই একবারও ফোন দিছস? কি খাইতেছে না খাইতেছে জিজ্ঞাসা করছস? হায় তোর স্বামী লাগে, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তোর না? হ্যাঁ, কি ফোন দিয়েছে? জিজ্ঞাসা করছে বাচ্চা আছি না মইরা গেছি? জোর কইরা কবুল বলাইলো, তারপর মারধর কইরা কাপুরুষের মতো না বইলা চইলা গেল। হ্যাঁ, উচিত ছিল না একবার ফোন দেয়ার? এখন শুধু শুধু আমারে দুষ্টাছ বুড়ি। তোমার নাতি খুব ভালো, তারে নিয়াই থাকো তুমি। এত গোসা করলে হইব? আয় আমার কাছে আয়, আর কল দে দেখি তোর স্বামীকে। পারবো না। আজ বুঝবি না বুঝবি কাল। চালুন আলো দুধ দিয়ে আই। বুড়ি, পুরাণ প্রবাদ ছাইরা যা কর সোজাসুজি কর। মহিলার সংসার ধর্ম এত সোজা না। আর সংসার ধর্ম তখনই সাজাইতে পারবি যখন তুই তোর স্বামীরে বান্ধা রাখতে পারবি। কেন, স্বামীরা কি 4 পা বিশিষ্ট গরু ছাগল যে বান্ধা রাখা লাগবো? গরু ছাগল না হইলেও তাদের বান্ধা লাগে। কি দিয়া বান্ধা লাগে জানোস? ভালোবাসা, বিশ্বাস আর বুদ্ধি দিয়া। আর পুরুষদের মনে রাগ যে দম্ভ বেশি হইবই। যদি না হয় তাহলে কেমন পুরুষ তারা? আরেকটা সত্যি কথা জানোস? পুরুষের মানুষের যতই রাগ যে দম্ভ থাকুক, তা চূর্ণ করে এক মাইয়া। বেলা শেষে কোনো না কোনো মাইয়ার কাছেই তারা বান্ধা পড়ে। তাই কইতাছি, সংসার করতে হইলে একজন যদি আগুন হয়, অন্যজনে হইতে হইব ঠান্ডা পানি। নইলে তারা দুজনে যদি আগুন হোস, তবে সংসারটা পুরা ছাড়খাড় হইয়া যাইব। আবার দুজনে যদি পানি হোস, তাই স্রোতে গা ভাসাইয়া ডুবা মরবি। তাই কইতাছি, এখন সময় আছে, তোরা বুঝবার চেষ্টা কর। এখন তুমি কইতেছো হ্যার পায়ের তলায় পইরা মইরা থাকতে? হ্যাঁ, আমারে মারধর করবো আর আমি ঠান্ডা পানি হইয়া বইয়া থাকুম? আর মনে মনে জপ করুম, হেই আমার স্বামী, হেই যখন যা করবে তাই সঠিক, এইটা মাইনা নিতে বাধ্য। সম্মান দিলে সম্মান পাওন যায়, এটা জানোস? আজকে তুই যদি মান ভুলা তার দিকে আগাইয়া যায়, কাল হ্যাঁ তোর কথা ভাববো, সম্মান দিব। আর বুকে হাত দিয়ে কত দাদু ভাই তরে বিনা দোষে মারছে। তুই কেন হকলের সামনে তারে এতিম করছিস? হ্যাঁ, কি এতিম যে এতিম করছিস? দুনিয়া ভর্তি আত্মীয় স্বজন থাকতে তারে এতিম কষ কোন হুসে? একথা শোনার সঙ্গে সঙ্গে তোর আসার মারা উচিত আছিল, কিন্তু আমার দাদুভাই তা করেনি। কারণ হ্যাঁ, তোর মতো মাথা মোটা না। আর কোনো ফকিরকে যদি তার সামনে গিয়া কস ফকির আইসে ভিক্ষা দাও, সেই ফকির কিন্তু মন খারাপ করবে, কারণ তার দিলেও ব্যথা লাগে। কেউ কি সাথে চায় ফকির হইতে? সকলে চায় রাজা হইতে, কিন্তু আসলে কি হয়? হয় না, কারণ রাজা হওয়া তার নসিবে নাই। তেমনি ধর আমার দাদু ভাইও তাই। এখন যতই মন ভোলার কথা কও বুড়ি, সব দোষ তোমার নাতিরই। তোর কোনো দোষ নাই, তুই সাধু। তাই আমার সামনে ফোন দিয়ে খোঁজ ল দেখি। পারবো না, হের লাইগা তোমার পরাণ পুড়তাছে, তাই তুমিই দাও। এ কথা শুনে দাদিমা রেগে আর একটা কথা বললেন না।
হাতে থাকা বাটন ফোনটা চোখের সামনে নিয়ে নাম্বার বের করে কাউকে কল করে কানে ধরলেন। প্রথমবারের বেলায় কেউ কল ধরল না, তবে দ্বিতীয়বার কল করার আগেই কল এলো। বুড়ি পানে লাল করা ঠোঁটে মুখ ভর্তি হেসে বললেন, বাসর রাত্রের পরদিনই পালাইয়া গেল দাদু ভাই। আহারে, তাই তোমার সমস্যা খান চুপি চুপি আমারে কইতে পারতা। মুই তোমার এমন একখান বাটনা খাওয়াইতাম, একদিনেই চাঙ্গা হইয়া যাইতে। আমি একদম ঠিক আছি ডার্লিং, তুমি তোমার বইরারে গিয়া বাটনা খাওয়াও। আমার ওসব বাটনা টাটনা লাগবো না আমার। আল্লাহ দিলে এমনি বহুত চাঙ্গা আছি। কেমন চাঙ্গা বুঝবার পাচ্ছি দাদু ভাই। তাই তোমার বউও কইতাছে তুমি কাপুরুষের মতো না বইলা পালাই গেছো। এ কথা শুনে স্পর্শী শব্দ করে হাসতে লাগলো। কাপুরুষ বলায় রুদ্রের মুখখানা কেমন পাংশুটে হয়েছে, তা বড্ড দেখতে ইচ্ছে করছে তার। বীরপুরুষের মতো সিনা উঁচু করে বেড়ানো সেই রুদ্রকে বলছে কাপুরুষ। কথাটা রুদ্রের হজম করা কথা না। দেখা যাক জবাবে কি বলে। ফোনের ওপাশ থেকে রুদ্রের কানে পৌঁছেছে কারো প্রাণ খোলা হাসির শব্দ। কে হাসছে চিনতে কষ্ট হয়নি তার, তবে স্পর্শী দাদিমার পাশেই আছে জেনে তেড়াভাবে জবাব দিল, তোমার নাতনি রানী এলিজাবেথের ন্যায় আমার বংশের সবচেয়ে যোগ্যতা সম্পন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়ে সে, যার রূপ গুণের জুড়ি মেলাও ভার। এমন যোগ্যতা সম্পন্ন এক মেয়েকে ধরাছোঁয়ার সাধ্য কি আর এই এতিমের আছে? তাছাড়া কাউকে না ধরে না ছুলে কাপুরুষ বলা সুস্থ কোনো মানবীর কাজ নয়, তাই না? রুদ্রের এমন অপমানজনক কথা শুনে স্পর্শী এবার চেঁচিয়ে উত্তর দিল, দাদিমা, তোমার নাতিকে বলে দাও তার জন্য এই স্পর্শী মরে যাচ্ছে না। তার ছোঁয়া না পেয়ে কেঁদে কেঁদে জীবন শেষ করে দিচ্ছে না। মোদ্দা কথা, সে আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ কেউ নয়। আজ না হয় কেউ আমার বিরহে কেঁদে মরছে না, কাল যে এমনই থাকবে এর গ্যারান্টি কি? এর গ্যারান্টি আমি নিজে। সে আজ অথবা কাল যা ইচ্ছা করছে করুক, তাতে আমার যায় আসে না। আমার বুকে অন্য নারী থাকলেও না। আচমকা এমন কথা শুনে স্পর্শী কেন জানি থমকে গেল।